মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বারাতিরা এসেছিল, ডাকাতে আক্রমণ করেছে। হুজুর, বারাতিরা সবাই মারা গেছে। ওই যে ছুটে আসছে খলিফা সুলতান সুলেমানের অশরীরী সেনা। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সেনা আসছে, জাহাজটাকে ধ্বংস করতে আসছে। পালাও পালাও, যে যেখানে আছো শিগগিরই পালাও, নিজেদেরকে বাঁচাও, রক্ষা করো নিজেদেরকে। পালাও পালাও, শিগগিরই পালাও। আমাকে মরণ দাও, হে খোদা দয়া করো, আমাকে মরণ দাও। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন সওদাগর সিন্দবাদের ষষ্ঠ ও সপ্তম অভিযান। মারাত্মক বিপর্যয় কাটিয়ে সওদাগর সিন্দবাদ পৌঁছে গেছে সারন দ্বীপে। সেই দ্বীপের অধিবাসীরা তাকে উদ্ধার করেছে, তার সেবা শুশ্রূষা করেছে। এবার তাকে নিয়ে যাওয়ার পালা সেই দ্বীপের রাজার কাছে। হ্যাঁ বেগম, শুরু করো তোমার গল্প। তোমার সওদাগর সিন্দবাদ সেই সারন দ্বীপে গরুর গাড়ি দেখলো, তারপর? সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ? হঠাৎ সুবহান আল্লাহ বলার কি হলো? গোস্তাকি মাফ হুজুর। আবার গোস্তাকি মাফ? কি গোস্তাকি করলে? বুঝলে তো মাফ করব। বুঝতে পারলেন না জাহাপনা? না। ওই যে আপনি বললেন না তোমার সওদাগর সিনবাদ। হায়, সওদাগর সিনবাদ যে প্রতিটি নারীর স্বপ্নে শেহজাদা হুজুর, সে যদি সত্যি সত্যি আপার হতো বা নিদেন পক্ষে আমার হলেও। বেহেন, আমার মনে হয় গল্পটা শুরু করলে ভালো হয় বেগম। রাত বয়ে যাচ্ছে। জি হুজুর। তারপর কি করলো তোমার মানে ওই বেটা সওদাগর সিন্দবাদ? গরুরও জিন লাগাম বানালো বুঝি? এমন জিনিস আছে বলে তো শুনিনি। থাকলে তো শুনবেন জাহাপনা। সিনবাদ কি এতই বোকা যে সে গরুর জিন লাগাম বানাতে যাবে? ওহ, তো চালাক সিন্দবাদ কি করলো শুনি? বেটা নির্ঘাত আবার কোনো বিপদে পড়লো। বেটার নসিব ভালো, বিপদে পড়েও মরে না। মেহরবানি করে অমন করে বলবেন না। সে বিপদে পড়ছে বলেই তো আপনাকে গল্পগুলো শোনাতে পারছি। ভেবে দেখুন, আপনার তুষ্টির জন্য তাকে কত কসরত করতে হচ্ছে। একদণ্ড স্বস্তির নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না বেচারা। তো ওই বেচারা বেটাকে সারন দ্বীপের লোকজন কোমরে দড়ি বেঁধে নিয়ে গেল তো রাজার কাছে। তবা তবা, কোমরে দড়ি বেঁধে কেন নিয়ে যাবে হুজুর? ভুলে গেলেন? রীতিমতো ফুল মালা পরিয়ে মুখে মিষ্টি গুঁজে তবে নিয়ে গেল। হাম্মক সবকটা। তারপর রাজা নিশ্চয়ই এমন ফন্দি করলো যাতে সিন্দবাদের লবেজান দশা হলো। না হুজুর, উনি এমন ছিলেন না। খুব ভালো রাজা ছিলেন তিনি। তিনি সিন্দবাদকে বসিয়ে খাতিরদারি করে বললেন, আমি সত্যি ভাগ্যবান যে ঈশ্বর আপনাকে আমার দেশে এনে তুলেছেন। তিনি আমাদের আপনাকে সেবা করার সুযোগ দিয়েছেন। হুজুর, ভাগ্যবান তো আমি, একেবারে কিতাবি অর্থে। আমি যদি আপনার দেশে এসে না পড়তাম তাহলে হয়তো জানে বাঁচতাম না। আপনার প্রজারা আমার জান বাঁচিয়েছেন, এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। না না, এটাই তো আমাদের সংস্কৃতি। অতিথি আমাদের কাছে ঈশ্বর। আপনি আমাদের অতিথি, আপনি ঈশ্বর। না না হুজুর, আমি নগণ্য পাপী তাপী মানুষ। আল্লাহর আসলি বান্দা তো আমাদের সুলতান খলিফা হারুন আল রশিদ। হারুন আল রশিদ, সেই মহান খলিফা? আপনি তাঁর দেশ থেকে এসেছেন? জি হুজুর, তার রাজধানী বাগদাদেই আমার বাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে, তিনি তো বাগদাদেই থাকেন। আপনি যখন বললেন আপনি বাগদাদ থেকে এসেছেন, তখনই কথাটা আমার মনে পড়া উচিত ছিল। কি সৌভাগ্য, আমার কতদিনের স্বাদ মহান খলিফার সঙ্গে বন্ধুত্ব করার। এবার বুঝি আপনার মাধ্যমে সেটা সম্ভব হবে। এ তো আমার পরম সৌভাগ্য হুজুর। আমি সামান্য এক নাগরিক মাত্র, দুই দেশের সুলতানের বন্ধুত্বের মাধ্যম হব আমি। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি আছে? আমি আপনার ফেরার সব বন্দোবস্ত করে দেব। তার পরিবর্তে আমার একটা কাজ কিন্তু করে দিতেই হবে আপনাকে।
হুকুম হুজুর। আমি আমার বন্ধুত্বের বার্তা পাঠাতে চাই মহান খলিফা হারুন আল রশিদের কাছে, সঙ্গে কিছু উপহার। এগুলি আপনাকে পৌঁছে দিতেই হবে। জো হুকুম হুজুর। রাজা মশাইয়ের হুকুমে সিনবাদের ফেরার ব্যবস্থা হয়ে যায়। শাহী জাহাজ প্রস্তুত হয়। নাবিক, সিপাহী, নকর, চাকর, বান্দা বাঁদিরা সব তৈরি হয়ে নেয়। জাহাজ ভরা হয় নানা কিমতি উপহারে। জোয়ার এলে জাহাজ ছেড়ে দেওয়া হয়। বিদায় বেলায় স্বয়ং রাজা মশাই সিনবাদকে জড়িয়ে ধরে বললেন, আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ হুজুর। প্রায় 3 মাস সমুদ্র যাত্রা করে জাহাজ এসে ভিড়ে বাগদাদের বন্দরে। যাত্রাপথে আর নতুন কোনো বিপদ আপদ হয় না। সিনবাদ বাগদাদে পৌঁছে প্রথমেই দেখা করে খলিফা হারুন আল রশিদের সঙ্গে। খলিফাকে সারন দ্বীপের রাজার বার্তা দিয়ে শেষ হয় তার 6ষ্ঠ অভিযান। এবারে বেটার নিশ্চয়ই কোনো মুনাফা হয় না। তা কেন হুজুর? সারন দ্বীপের রাজা তো সিনবাদকেও বহু উপহার দিয়েছিলেন। তার মূল্য কি কম? বরং মুনাফার চেয়ে অনেক বেশি। মানে এবারেও বেটার সেই লাভই হলো। কি জাহাপানা, দেখছি সিনবাদের ওপর দারুণ চটে রয়েছেন। আহ, আমি চড়তে যাব কেন? সে আমার কে যে তার উপর আমি চড়ব? আমি বলছি সারন দ্বীপের রাজা ওই বেটাকে বাগে পেল, কিন্তু ফাঁপড়ে ফেললো না। যাই বলো বেগম, এটা কিন্তু ঠিক জমল না। বোকা রাজা কোথাকার। রাজা মশাই আপনার সিনবাদ বেটাকে ফাঁপড়ে ফেলল না ঠিকই হুজুর, তবে এই সারন দ্বীপের রাজার জন্য সিনবাদকে কিন্তু ফাঁপড়ে পড়তে হয়েছিল। তাই নাকি? সিনবাদকে আর একবার অভিযানে বেরোতে হয়েছিল, আর সেটাই ছিল তার শেষ অভিযান। শেষ অভিযান মানে? এবার কি সিন্দবাদ তাহলে মরলো? মরলো? আপা থামো, এখনই বলে দেবে না, তুমি বরং প্রথম থেকে বলো। হ্যাঁ বলো বলো বলো, শুনি, একটু তাড়িয়ে তাড়িয়ে শুনি। বেটা সওদাগর সিন্দবাদ, বেটা নাকি প্রত্যেক নারীর স্বপ্নের রাজকুমার। কথায় কথায় সমুদ্রে পড়ে খাবি খায়, তার আবার যাকে বলো শুনি বেগম, তার শেষ সমুদ্র যাত্রা। জি হুজুর, 7ম এবং শেষ। কিন্তু হুজুর, সে গল্প শুরু করলে তো রাত কাবার হয়ে যাবে। হোক হোক হোক, কুছ পরোয়া নেই, শুরু করো। জো হুকুম হুজুর। তো সেবার কি হলো? তখন খলিফা সুলতান হারুন আল রশিদের দরবারে সিনবাদের স্থায়ী আসন হয়ে গেছে। বলো কি বেগম, খলিফার দরবারে স্থায়ী আসন? হ্যাঁ হুজুর। কেন? হাক কাণ্ড! এতে এত অবাক হওয়ার কি আছে হুজুর? দরবারে কোনো নাগরিকের স্থায়ী আসন থাকার মানে কি জানো দুনিয়াজাদ? কি জাহাপানা? মানে হচ্ছে দেশের সবচেয়ে বড় সম্মান তাকে দেওয়া হলো। তিনি দেশের বিশিষ্ট নাগরিক। এলেবেলে কোনো লোকের এমন সৌভাগ্য হয় না। বুঝেছি জাহাপানা, প্রত্যেক নারীর স্বপ্নের শাহজাদা একজন সওদাগর কি করে এই সম্মান পায়, সেটাই আপনাকে অবাক করছে, তাই তো? তা নয়, তা নয়। প্রশ্ন হচ্ছে দেশের জন্য কি করেছে সিনবাদ? কি করেছে? কিছুই না। সে সারা জীবন শুধু নিজের আখের গোছাতে এদেশে সেদেশে চষে বেরিয়েছে। দেশের জন্য সে করেছে হুজুর, অনেক করেছে। যখন যখন বাগদাদে থেকেছে, দিন দুঃখীকে মুঠো ভরে ভরে মোহর দিয়েছে সে। তাদের দুবেলা খানা পিনার ব্যবস্থা করেছে, তাদের নানাভাবে সাহায্য করেছে। কিন্তু কিন্তু সেটা তো তোমার গল্পে নেই বেগম, এখন যোগ করলে। যাই হোক, তুমি গল্পটা বলো এবার। যখন দরবারে বিশেষ নালিশ কি মোকদ্দমা থাকতো না, তখন খলিফা সুলতান হারুন আল রশিদ দরবারিদের সঙ্গে গল্প গুজব করতেন। কখনো কখনো শতরঞ্জ পেতে বসে যেতেন। দরবারিদের সঙ্গে তিনি 1-2 হাত খেলতেন। সিনবাদ দরবারে যোগ দেওয়ার পর সিনবাদের অভিযানের কাহিনীগুলো দরবারে অবসর কাটানোর একটা ভালো উপাদান হয়ে ওঠে। তো সেদিন হয়েছে কি, এমনই এক অবসরে গল্প করতে করতে সিনবাদ বলে, একমাত্র সারন দ্বীপেই হুজুর আমি দেখেছিলাম অতিথি বিদায় কাকে বলে। মানতেই হবে হুজুর, সে দেশের রীতিনীতি বেশ দরের, প্রশংসার দাবি রাখে। আরে বাহ, কি কথা মনে করালে তুমি সিন্দবাদ।
শুক্রিয়া তোমাকে। জি ধন্যবাদ আপনাকেও হুজুর, কিন্তু গোস্তাকি মাফ, এই শুক্রিয়া কেন তা কি জানতে পারে এই নাচিস? আরে সারণ দ্বীপের রাজামশাইয়ের কথা মনে নেই তোমার? জি বিলকুল হুজুর, বিলকুল মনে আছে। তিনি যে আমার সঙ্গে দোস্তির প্রস্তাব তোমার হাত দিয়েই পাঠিয়েছিলেন। সঙ্গে আরো কত কত উপহার জাহাজ ভর্তি করে পাঠিয়েছিলেন, তুমিই এনে দিয়েছিলে আমাকে। জি হুজুর, আমার সৌভাগ্য। হ্যাঁ, কিন্তু আমি যে তার দোস্তির প্রস্তাব গ্রহণ করেছি সেটা তো তাকে জানাতে হবে। কি বিশ্রী ব্যাপার বলো তো, এতদিন হয়ে গেল আমি কোনো উত্তরই দিইনি। হ্যাঁ সে তো জানানো উচিত হুজুর। জাফর, রাজামশাইয়ের জন্য সওগাতের ব্যবস্থা করতে হবে। তুমি এক কাজ করো, আমি যেমন মখমলের বিছানায় শুই ঠিক তেমনি 3টে বিছানা প্রস্তুত করো। একটা লাল, একটা সাদা আর একটা সোনালি। এগুলো উপহার হিসেবে পাঠাবো। সঙ্গে যাবে কুফার বাহারি সাজ পোশাক 100 প্রস্থ, আলেকজান্দ্রিয়ার রেশমি কাপড় যাবে, বাগদাদের বিখ্যাত কারুশিল্পীদের তৈরি সূক্ষ্ম সূচিকর্ম করা সাজ পোশাক যাবে, আর আমার শয়ন কক্ষে যে সোনার তৈরি প্রাচীন ফুলদানিটি আছে সেই বিখ্যাত শিল্পীর তৈরি, যেটাতে খোদাই করা আছে এক শিকারী এক সিংহকে তীরবিদ্ধ করতে উদ্ধত, সেটাও যাবে। হ্যাঁ, এছাড়াও দেবে বাগদাদের মিষ্টি, শুকনো ফল আর 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 কি দেয়া যায় বলো তো জাফর? হুজুর, আর আমাদের মরুভূমির হীরা, কোয়ার্টজ। হ্যাঁ ঠিক বলেছ জাফর। গোস্তাকি মাফ হুজুর, অনুমতি পেলে আমি কিছু বলবার ইচ্ছা রাখি। হ্যাঁ বলো বলো সিনবাদ। আমি ওদেশে যা দেখেছি ওখানে মণিমুক্ত অঢেল এবং বিভিন্ন রকমের। নদীর পাড়ে তাল তাল মণিমুক্ত পড়ে থাকে, কুড়োনোর লোক নেই। তাছাড়া ওদেশে কোয়ার্টজের গয়নার ব্যবহারও নেই। দর পাবেন আপনার সওগাত হুজুর। তাহলে তো পাঠানো বেকার। জি হুজুর। তাহলে তাহলে আর কি পাঠানো যায়? হুজুর, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ওদেশে ঘোড়া আছে বটে, কিন্তু সেগুলো যাতে আরবি ঘোড়ার মতো নয়। এমনকি রাজামশাইয়ের রাস্তা বলে পর্যন্ত একটাও আরবি ঘোড়া নেই। বেশ, তাহলে আমার তরফ থেকে বিশেষ উপহার, রাজামশাইয়ের জন্য 2টো আরবি ঘোড়াও পাঠাও। দেখো জাফর, ঘোড়াগুলো যেন আপাদমস্তক সাদা হয়, গায়ে গায়ে এক চিলতে দাগ যেন না থাকে, কেমন? এরকম আরও বহু দামি দামি উপহারের তালিকা বসে বসেই তৈরি করে ফেলেন খলিফা ও তার সভাসদরা। কিন্তু সেগুলো পাঠাবেন কাকে দিয়ে? কে হবে খলিফার দূত? সে ব্যবস্থাও খলিফা করে ফেলেন বসে বসেই। তিনি সিনবাদকে বলেন, সিনবাদ, সারণ দ্বীপে তুমি যাবে আমার দূত হয়ে। আমি তোমায় 10,000 দিনার তোমার রাহা খরচ বাবদ দিচ্ছি, জাহাজের ব্যবস্থা করে দিচ্ছি, লোকলস্কর দিচ্ছি। আমার দোস্তির ফরমান তুমি নিজে হাতে তুলে দেবে রাজামশাইয়ের হাতে, এটাই আমার ইচ্ছা। খলিফার ইচ্ছে মানে তো আর শুধু ইচ্ছে নয়, একেবারে আদেশের বাড়া। সিনবাদ আর কি করে, সে মাথা নুয়ে কুর্নিশ করে বলে, জো হুকুম হুজুর। কিন্তু মনে মনে ভাবে, এই বয়সে আবার আবার সেই সমুদ্রযাত্রা, সেই কোন মুলুকের সারণদ্বীপ, 3 মাস সময় লাগে যেতে। তা সে 3 মাসই লাগুক আর 30 মাস, যেতে তো হবেই। অগত্যা সে তৈরি হয়ে নেয়। সে নিজেও কিছু উপহার নেয় সারণদ্বীপে রাজার জন্য। সেই সঙ্গে বেঁধে নেয় কিছু উপহার সেই দোভাষী লোকটির কথা ভেবে, আর কিছু উপহার নেয় যে গ্রামের গ্রামবাসীরা তাকে উদ্ধার করেছিল তাদের জন্য। তারপর একটা ভালো দিন দেখে খলিফা হারুন আল রশিদের কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। সিনবাদের জাহাজ বন্দর ছেড়ে মাঝ দরিয়ায় পড়ে। দেখতে দেখতে 3-3টে মাস পার করে জাহাজ ফেরে সারণ দ্বীপে। সিনবাদ প্রথমেই সারণ দ্বীপের রাজামশাইয়ের দরবারে উপস্থিত হয়। রাজামশাই তো তাকে দেখে আনন্দে আত্মহারা। কিন্তু হলে কি হবে? সিনবাদ কি বলে তা বোঝেন না রাজামশাই, আর রাজামশাই কি বলেন তা বোঝে না সিনবাদ। সুতরাং তলব যায় আরবি জানা লোকটির কাছে। সে তাড়াহুড়ো করে ছুটে আসে। তাকে দেখে হাঁপ ছেড়ে বাঁচে সিনবাদ।
তার মাধ্যমে সিনবাদ রাজামশাইকে বলে, হুজুর, মহান খলিফা হারুন আল রশিদ আপনার বন্ধুত্ব কবুল করেছেন। তিনি আমাকে তার দূত হিসেবে পাঠিয়েছেন আপনার কাছে। আমি তার দোস্তির ফরমান ও আপনার জন্য পাঠানো তার উপহার নিয়ে এসেছি। সারণদ্বীপের রাজা তো উপহার পেয়ে খুব খুশি। আরও খুশি হন মহান খলিফা তাকে দোস্ত বলে কবুল করেছেন। তিনি সিনবাদকে বলেন, আমি খুব খুশি হয়েছি এবং সেই সঙ্গে সম্মানিত। খলিফা আমার বন্ধুত্বের প্রস্তাব গ্রহণ করে আমাকে বাধিত করেছেন। এ সব আপনার জন্যই সম্ভব হয়েছে। আমি কেউ নই হুজুর, সবই আপনি আর খলিফা হারুন আল রশিদের কীর্তি। আমি মাধ্যম মাত্র। না না না, ও বললে চলবে না। এই বন্ধুত্ব গড়ে ওঠার পেছনে আপনার কৃতিত্ব কম কিছু নয়, বরং আপনার কারণেই। আমার আপনার কাছে একটা আবদার আছে। হুকুম করুন হুজুর। এবার কিন্তু কিছুদিন এখানে আমার অতিথি হয়ে থাকতেই হবে আপনাকে। সে তো আমার সৌভাগ্য হুজুর, কিন্তু দেশে আমার বিবি বাচ্চারা আছে, আমি না ফিরলে তারা তো চিন্তা করবে। সে আমি ব্যবস্থা নিচ্ছি, তাদের কাছে খবর চলে যাবে। আপনি নিশ্চিন্তে থাকুন। রাজা বাদশাদের তো আর হুট করে না বলে চটিয়ে দেওয়া যায় না, সুতরাং সে থেকে যায়। বেশ কিছুদিন ভালো কাটেও, কিন্তু মন বসে না সারণদ্বীপে। খালি বিবি বাচ্চাদের কথা মনে পড়তে থাকে তার, দুশ্চিন্তা হয়। শেষে একদিন সে রাজাকে বলেই বসে, হুজুর, অনুমতি দেন তো, একটা আবেদন আছে। বলুন সিন্দবাদ, বলুন, নির্দ্বিধায় বলুন। এবার আমাকে অনুমতি দিন হুজুর, আমি দেশে ফিরি। সে কি এখনই? এই তো এলেন। হ্যাঁ হুজুর, 3 বছর আগে। 3 বছর? এর মধ্যে 3 বছর হয়ে গেল? জি হুজুর, এরপরে তো আমি আর অতিথি থাকবো না, আপনার ঘরের লোক হয়ে যাব। সে তো আমার সৌভাগ্য। আপনার মতো একজন আমার ঘরের লোক হলে আমার আনন্দের সীমা থাকবে না। না না হুজুর, এবার আমাকে অনুমতি দিন দয়া করে। আচ্ছা, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে এখানে? না না, এখানে কোনো অসুবিধা হচ্ছে না হুজুর। আমার অসুবিধা পড়ে আছে বাগদাদে, আমার বিবি বাচ্চারা। কিন্তু তাদের নিয়মিত খবরাখবর তো পাচ্ছেন আপনি, তারা বেশ সুখেই আছে। তাহলে আর চিন্তা কিসের? তা পাচ্ছি বটে আপনার দয়ায়, কিন্তু হুজুর কি জানেন, তাদের দেখতে পাচ্ছি না। তাদের জন্য মনটা বড়ই উতলা হয়ে পড়েছে। আপনি এমন একটা দোহাই দিলেন যে আমার না করাটা উচিত হবে না। ঠিক আছে, তবে একটা কথা, আপনি এতদিন যখন থাকলেন, আর অন্তত 2-3 মাস একটু কাটিয়ে যান এখানে। 2-3 মাস? হ্যাঁ, আসলে কি জানেন, এই সময়টা এখানে ঝড় বাদলের সময়। হঠাৎ হঠাৎ সমুদ্রে ঝড় ওঠে, আগে থেকে বোঝা যায় না। এই সময়টা এই দেশের বণিকরাও এখানে সমুদ্রে থাকে না, পারলে তারা ফিরে আসে, নইলে দূরে থাকে। জেলেরাও মাছ ধরতে যায় না। তাই বলছিলাম, এই সময়টা অন্তত পার করে যান। কিন্তু হুজুর, আবহাওয়া তো বেশ ভালোই দেখছি এখন। হ্যাঁ, তা ঠিক। এবছর এখনো তেমন কোনো ঝড় হয়নি। তাহলে দেরি না করে বেরিয়ে পড়াই তো ভালো হুজুর। ঝড়ের মরশুম শুরু হওয়ার আগেই এই সমুদ্র পার করে যাওয়া যাবে। রাজা মশাইয়ের কাছ থেকে একরকম অনুমতি আদায় করে ছাড়ে সিনবাদ। রাজামশাইও বোঝেন মানুষটা সত্যিই বাড়ি ফেরার জন্য উতলা হয়ে উঠেছে, তাই তিনিও আর বিশেষ আপত্তি করেন না। শুভ দিন দেখে সিনবাদ বিদায় নেয়। বিদায় বেলায় সিনবাদের মনটা খুব খারাপ হয়ে যায়। শত হলেও এতদিনের বন্ধুদের ছেড়ে যেতে তার চোখে জল চলে আসে, গলা বুজে আসে কান্নায়। রাজামশাই স্বয়ং সিনবাদকে বুকে জড়িয়ে ধরে বলেন, ভালো থাকবেন, ঈশ্বর করুন আপনার সঙ্গে যেন আবার দেখা হয়। সিনবাদের জাহাজ ছেড়ে দেয়। ধীরে ধীরে সারণদ্বীপ ছোট হতে হতে একসময় হারিয়ে যায় দিগন্তে। সিনবাদ পাটাতনের উপর দাঁড়িয়ে দেখতে থাকে। এবার যেন দমবন্ধ হওয়া গুমোট ভাবটা কেটে সমুদ্রের মৃদু মন্দ বাতাস লাগে বুকে। দেশে ফেরার খুশিতে মন নেচে ওঠে তার। 1 সপ্তাহ চলার পর এক শান্ত রাতে সিনবাদ তখন রাতের খানা খেয়ে পাটাতনের পায়চারি করছে।
চারিদিক অন্ধকার। জাহাজের আলোগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। সিনবাদের মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার প্রতিফলন পড়ছে তার মুখে। কখনো সে গম্ভীর হয়ে যাচ্ছে, আবার কখনো মুখে ফুটে উঠছে হালকা হাসির রেখা। কিন্তু সেই প্রতিফলন দেখার কোনো লোক নেই। একে তো সহযাত্রীরা সবাই ঘুমোচ্ছে, জেগে আছে শুধু কাপ্তান আর নাবিক কজন। তারাও কাজে ব্যস্ত। তার উপরে যা অন্ধকার, তাতে নিজের হাতটাই দেখা যায় না। সিনবাদ একবার আকাশের দিকে মুখ তুলে চায়। আকাশে চাঁদ নেই। তারাগুলো যেন সেই ফাঁকে আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। অনেকদিন পরে তার আব্বার কথা মনে পড়ে তার। আম্মিকে তার মনে নেই। তিনি যখন চলে গেলেন, সিনবাদ তখন খুব ছোট। তারপর থেকে সে আব্বার কাছেই মানুষ। আব্বা তার জন্য সওদাগরি ছেড়ে থিতু হয়েছিলেন। এমন রাতে মহলের ছাদে বসে আব্বা তাকে তারা চেনাতেন। দুষ্টু সিনবাদ শান্ত হয়ে আব্বার কোলে বসে তাকিয়ে থাকতো আকাশের দিকে। একটা তারা খুব চেনা হয়ে গেছিল সিনবাদের। আব্বা বলতেন সেটাই নাকি সিনবাদের আম্মি। রোজ রাতে সিনবাদকে দেখতে আসেন। বহু বছর পরে সেই তারাটাই খুঁজতে চেষ্টা করে সিনবাদ, কিন্তু কোথাও তার দেখা পায় না। অস্ফুটে সে বলে ওঠে, আম্মি। হঠাৎ কাপ্তানের চিৎকারে চমকে ওঠে সিনবাদ। হুঁশিয়ার, হুঁশিয়ার ভাই সব, হুঁশিয়ার! সামনে তুফান আসছে, সবাই হুঁশিয়ার! মুহূর্তের মধ্যে জাহাজ জুড়ে হুলস্থুল পড়ে যায়। সিনবাদ এক মুহূর্ত থেমে পরিস্থিতি বোঝে। তারপর ছোটে কাপ্তানের কাছে। কাপ্তানের তখন উন্মাদের মতো অবস্থা। যাকেই পাচ্ছে সামনে তাকেই বলছে, পালাও, পালাও, যে যেখানে আছো শিগগিরই পালাও, নিজেদেরকে বাঁচাও, রক্ষা করো নিজেদেরকে, পালাও, পালাও, শিগগিরই পালাও। কাপ্তান, কাপ্তান, এ কি করছেন? এমন করছেন কেন? শান্ত হন কাপ্তান। সিনবাদ কাপ্তানের দু বাহু চেপে ধরে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে শান্ত হতে চায় না। সিনবাদকেও সে বলে, পালান হুজুর, আপনি পালান, সামনে তুফান আসছে, নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান হুজুর, আল্লাহ কসম নিজেকে বাঁচান। কোথায় তুফান? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দিব্যি তো ফুরফুরে হাওয়া বইছে। কাপ্তান হাত তুলে অন্ধকারের মধ্যেই ইশারা করে। ওই যে, ওই যে হুজুর, ওই যে হুজুর ধেয়ে আসছে, দেখুন, ওই যে। আমি বড় গুনাহ করে ফেলেছি, আমি মারাত্মক গুনাহ করেছি হুজুর, আমি মারাত্মক গুনাহ করেছি। ঠিক করে বলুন তো আসলে হয়েছেটা কি? আমরা ফাঁদে পড়ে গেছি হুজুর, আমরা মারাত্মক এক ফাঁদে পড়ে গেছি। এর থেকে আর রেহাই নেই হুজুর, এর থেকে আর রেহাই নেই। হায় আল্লাহ, এর থেকে আর রেহাই নেই। কেমন ফাঁদ? কাপ্তান হাত তুলে আর একদিকে দেখিয়ে বলে, ওই যে, ওইদিকে ওই দ্বীপটা দেখছেন হুজুর? দ্বীপ? কোথায় দ্বীপ? অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না। ভালো করে দেখুন হুজুর, ওই যে ওইদিকে ওই দ্বীপে আছে খলিফা সুলতান সুলেমানের সমাধি। ওই দ্বীপ পাহারা দেয় বড় বড় সব সাপ আর জিনের দল। এক একটা এমন সাপও আছে যেগুলো এই গোটা জাহাজটাকে আস্ত গিলে ফেলতে পারে। সাপগুলো সব ওই সমুদ্রের ধারে শুয়ে পাহারা দেয়। আর আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব খুনে জিন। সাপের হাত থেকে যদিও বা বাঁচা যায়, জিনের হাত থেকে কোনো রেহাই নেই হুজুর। মানুষ তো মানুষ, কীট পতঙ্গকে পর্যন্ত ওরা ছাড়ে না, মুন্ডু ধরে ছিঁড়ে ফেলে দেয়। সিনবাদ অন্ধকারের মধ্যে দ্বীপটাকে ঠাহর করার চেষ্টা করে। তখনই কাপ্তান না থেমে ঠিক উল্টো দিক দেখিয়ে বলে, হুজুর, হুজুর, আর ওই যে তুফান, ওটা আসলে খলিফার অশরীরী সেনাদল, আমাদের জাহাজের দিকেই তো ছুটে আসছে হুজুর। সিনবাদ কাপ্তানের নির্দেশ অনুযায়ী চেয়ে তুফানও দেখতে পায় না। কাপ্তান থামে না, সে আবার হাত তুলে বলে, সুলতান খলিফা সুলেমান শান্তিতে ঘুমিয়ে আছেন ওইখানে, ওই দ্বীপে। কেউ যাতে বিরক্ত না করতে পারে তাই এই কড়া পাহারা। ওই দ্বীপের ত্রিসীমানায় কেউ এলেই সুলতানের অশরীরী সৈন্যেরা ছুটে আসে। সাপ ও জিনের দল সজাগ হয়ে ওঠে।
তারা কিছুতেই সুলতানের ঘুমে বিঘ্ন ঘটাতে দেয় না। যেই আসে বিঘ্ন ঘটাতে, সে মানুষ হোক, প্রাণী কিংবা কীট পতঙ্গ, সুলতানের সৈন্যরা তাকেই খুন করে। আমরা আমরা এই দ্বীপের ত্রিসীমানায় ঢুকে পড়েছি হুজুর। একটু অবাক হয় সিনবাদ, লোকটা ভুল বকছে না তো? রাতের পর রাত জেগে জেগে লোকটার হয়তো মতিভ্রম হয়েছে। সিনবাদ কাপ্তানকে আরো জোরে আঁকড়ে ধরে ঝাঁকিয়ে বলে, কাপ্তান কাপ্তান কাপ্তান, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। এই মাঝদরিয়ার বিপদে আপনি আমাদের একমাত্র ভরসা। আপনার হাতে আমাদের সবার জান। আপনি এমন করলে তো আমাদের বিপদ, আমরা সকলে মারা যাব। কাপ্তান যেন কিছুই শোনে না। সে বিড়বিড় করে বলে, ভরসা, ভরসা, হ্যাঁ হ্যাঁ, ভরসা 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 এখন একজনই আমাদের একমাত্র ভরসা। তিনি একমাত্র পারেন আমাদের রক্ষা করতে। সমুদ্রের যে কোনো বিপদ তার নামে কেটে যায়। তার নাম করুন হুজুর, হুজুর আপনি 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 তার নাম করুন। সব বিপদ কেটে যাবে, হ্যাঁ সব বিপদ কেটে যাবে। আমরা বেঁচে যাব হুজুর। তার নাম করলেই আমরা সবাই বেঁচে যাব। তার নাম করুন। আসুন আমরা একসাথে তার কাছে দোয়া চাই। কে এসে? সওদাগরদের রাজা সিনবাদ। সিনবাদ? হ্যাঁ হুজুর, সিনবাদ, সওদাগর সিনবাদ। সমুদ্রের যে কোনো বিপদ কেটে যায় একমাত্র তার নামে। আসুন হুজুর, আসুন আমরা সকলে তার নাম করি। কাপ্তান এক ঝটকায় সিনবাদের কবল থেকে মুক্ত হয়ে ছুটে যায় পাটাতনের মাঝে। হাঁটু মুড়ে বসে শুরু করে সিনবাদের কাছে দোয়া চাওয়া। তার দেখা দেখি নাবিক ও সহযাত্রীরাও ছুটে গিয়ে বসে তাকে ঘিরে। তারাও আসমানের দিকে হাত তুলে দোয়া চাইতে থাকে। হে সওদাগরের রাজা সিন্দবাদ, রক্ষা করো আমাদের, রক্ষা করো। ঠিক তখনই যেন জাহাজে একটু দোলা লাগে, হাওয়ার গতিবেগ বাড়ে। সিনবাদ বোঝে তুফান আসছে। ফিরে চায় সে। ঘন অন্ধকারের মধ্যে বিশাল এক দৈত্যের মতো ঘূর্ণিঝড়টাকে এবার সে স্পষ্ট দেখতে পায়। হায় আল্লাহ, ওই যে ছুটে আসছে খলিফা সুলতান সুলেমানের অশরীরী সেনা। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সেনা আসছে, জাহাজটাকে ধ্বংস করতে আসছে। এদিকে জাহাজের হাল যার হাতে থাকার কথা, সেই পাটাতনে বসে দোয়া চাইছে। কার কাছে? সওদাগরদের রাজা সিনবাদের কাছে। সে বিশ্বাস করে সমুদ্রের যে কোনো বিপদ কেটে যাবে সিনবাদের নামে। শুধু সে নয়, জাহাজের সকলেই সেটা বিশ্বাস করে, ভরসা করে সিনবাদের নামে। সেই নামের উপর ভরসা করে না একমাত্র একজন, এক রত্তি ভরসা নেই তার, সে সিনবাদ নিজে। সে চিৎকার করে ওঠে, কি করছেন আপনারা? কার কাছে দোয়া চাইছেন? আপনারা কি ভুলে গেলেন আমি সিনবাদ? মুহূর্তে সকলে স্তব্ধ হয়ে যায়, তার দিকে চেয়ে থাকে। ওই ঘন অন্ধকারের মধ্যেও সিনবাদ স্পষ্ট দেখতে পায় সকলের চোখে আশার আলো। সকলের চোখ থেকে বাঁচার ইচ্ছেটা যেন ঠিকরে ঝরে পড়ছে। সিনবাদের এই প্রথম নিজের বীরত্বে আফসোস হয়। মনে হয় এতদিন যে সে তার বীরত্বের কাহিনীগুলো সবাইকে ফলাও করে বলেছে, সেটা তার জীবনের সবচেয়ে বড় ভুল। সে যদি না বলতো তাহলে তো কেউই জানতে পারত না। লোকের কাছে নিজেকে বীর প্রমাণ করার দরকার কি ছিল তার? কি দরকার ছিল আর 5টা সাধারণ সওদাগরের থেকে নিজেকে আলাদা প্রমাণ করার? কি দরকার ছিল মাসিহা হওয়ার? আসলে লোভ আর লোভ। লোকের বাহবা কুড়োনোর লোভে সে নিজের কীর্তির ফলাও করেছে সকলের সামনে। পাপ করেছে সে। অসহায়ের মতো সকলের মুখগুলো ভালো করে দেখার চেষ্টা করে সিনবাদ ওই গাঢ় অন্ধকারের মধ্যে। ছটফট করে ওঠে তার মন। নিজেকে বড় অসহায় মনে হয়। নিজের কর্তব্য ঠিক করার চেষ্টা করে, কিন্তু কিছু চিন্তা করে উঠতে পারে না সে। শেষে ছুটে যায় মাস্তুলের দিকে। মাস্তুল বেয়ে উঠতে চেষ্টা করে সে। বাধা হয়ে দাঁড়ায় তার সাধের রেশমের আলখাল্লা। মাস্তুলের কোনো এক অদৃশ্য গজাল অথবা খাঁজে আটকে যায় আলখাল্লার প্রান্ত।
এক দু হালকা টানে আলখাল্লাটা ছাড়ানোর চেষ্টা করে সিনবাদ, তাও পারে না। আলখাল্লাটা ধরে এক হ্যাচকা টান দেয় সে, ছেড়ে দু টুকরো হয়ে যায় তার সাথীর আলখাল্লা। সে তরতর করে উঠে যায় মাছ তুলে, পালের কাছে টেনে ধরে প্রাণপণে। পাল ঘুরে যায়, জাহাজটাও দুলে ওঠে। আর ঠিক তখনই তুফান আছড়ে পড়ে জাহাজে, ভেঙে খান খান হয়ে যায় জাহাজটা। মাস্তুলের ভাঙা একটা টুকরো আঁকড়ে ধরে সিনবাদ ছিটকে পড়ে পানিতে, আর একটা বড় ভাঙা টুকরো সজোরে এসে লাগে তার মাথায়। সিনবাদ জ্ঞান হারায়। দরিয়ার পানিতে তলিয়ে যায় মাসিহার সওদাগর সিনবাদ, সমুদ্রের সকল যাত্রীর ভরসার নাম। নাকে গলায় লোনা পানি ঢুকে শ্বাস বন্ধ হয়ে আসে সিনবাদের। জোরে কেশে ওঠে সে। তখনই চোখটা অল্প মেলে দেখে সকাল হয়ে গেছে। বুঝতে পারে ভিজা বালির উপর সে পড়ে আছে উবুর হয়ে। সমুদ্রের ঢেউ এসে এসে তাকে ভিজিয়ে আবার ফিরে যাচ্ছে সমুদ্রে। ধাতস্থ হতে সময় নেয়, হাতে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করে, কিন্তু জোর পায় না হাতে। একটু উঠতেই আবার ধপ করে পড়ে যায় বালিতে। বহু কষ্ট করে নিজের দেহটাকে উল্টোতে পারে সিনবাদ। মাথার উপরে নীল আকাশ, আকাশের দিকে চেয়ে সে বলে, আল্লাহ আমাকে বাঁচালে কেন? আমি তো ওদের বাঁচাতে পারিনি আল্লাহ। ওরা ওরা আমার ওপর ভরসা করেছিল, আমি পারিনি ওদের বিশ্বাস রাখতে। আমাকে আমাকে শাস্তি দাও আল্লাহ, আমাকে মরণ দাও। হে খোদা, হে খোদা দয়া করো, আমাকে মরণ দাও, মরণ। আল্লাহ যেন সিনবাদের সঙ্গে রসিকতা করেন। তিনি কোনো উত্তর দেন না সিনবাদের প্রার্থনার, যেন সিনবাদকে বাঁচিয়ে রেখে তিলে তিলে তারই অপদার্থতার গ্লানিতে তাকেই পুড়িয়ে মারার পরিকল্পনা করছেন আল্লাহ। নিষ্পলক চেয়ে থাকে সিনবাদ আকাশের দিকে। দিন কেটে রাত হয়, তারার দল ঝলমল করে ওঠে আকাশ জুড়ে। হঠাৎ একটা তারাকে যেন খুব চেনা চেনা লাগে তার। ওই তো তার আম্মি। আম্মি, আম্মি। তারাটার দিকে চেয়ে থাকতে থাকতে কান্না পায় সিনবাদের। মনে পড়ে আব্বার কথা, বাগদাদের বাড়ির কথা, বিবির কথা, ছেলেপুলেদের কথা। মনের কোণে যেন বাঁচার ইচ্ছেটা এবার উঁকি দেয় তার। তারার দিকে চেয়ে সে বলে, আমি বাঁচবো আম্মি, আমাকে বাঁচতেই হবে। আমার সন্তানদের জন্য আমাকে বাঁচতে হবে, তোমার পোতা পতিদের জন্য আমাকে বাঁচতে হবে। আবার ফিরে যেতে হবে বাগদাদে। আমি যাব, আমি যাব। ধীরে ধীরে তারাটা হারিয়ে যায় আকাশের বুকে। আকাশ ফর্সা হয়ে ওঠে। ঘাড় ঘুরিয়ে দেখে সিনবাদ, ভোর হচ্ছে। নতুন সূর্য নতুন জীবনের বার্তা ঘোষণা করছে। অনেক কষ্ট করে উঠে বসে সিনবাদ। চারদিকে তাকিয়ে দেখে সে, চোখে পড়ে তারই পিছনে ছড়িয়ে আছে এক গভীর জঙ্গল। এতক্ষণ সে দেখেনি তার পিছনে পড়ে থাকা এই জঙ্গলটা। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, বিড়বিড় করে বলে, বাঁচতে হবে, আমাকে বাঁচতেই হবে, মরলে চলবে না, বাঁচতেই হবে, বাঁচতেই হবে, আমাকে আমাকে বাঁচতে হবে, আমাকে আমাকে বাঁচতে হবে না, আমাকে বাঁচতে হবে, মরলে চলবে না, না মরলে চলবে না, আমাকে বাঁচতে হবে। বাঁচার তাগিদে সে টলতে টলতে ছুটে চলে জঙ্গলের দিকে। জঙ্গলটা বাইরে থেকে যতটা ঘন মনে হয়েছিল ততটা নয়। বেশ হেঁটে চলে বেড়ানো যায় সেই জঙ্গলের ভেতরে।
চারিদিকে গাছে গাছে নানা ফল ঝুলছে। তারই কিছু পেরে খেয়ে খিদে মেটায় সিন্দবাদ। চলতে চলতে জঙ্গলের মধ্যে একটা নদীও পেয়ে যায়। নদীর পানি বুক ভরে খেয়ে তৃষ্ণা মেটায়। জঙ্গলে বহু পাখি থাকলেও কোনো পশু দেখতে পায় না সিন্দবাদ। নদীর ধারে দুদণ্ড জিরানোর বাসনায় বসে সে। আর তখনই খেয়াল হয় তার, আগের বার সে এক নদী ধরেই বেঁচেছিলাম, এবারও যখন নদী পেয়ে গেছি তখন আর কেন এই নদী পথেই কোনো গ্রাম খুঁজি। সাধারণত নদী সমুদ্রের ধারেই তো গড়ে ওঠে মানুষের বসতি। হ্যাঁ, খুঁজি। যেমন ভাবা তেমনই কাজ। সিন্দবাদ সময় নষ্ট করে না। উঠে এদিক ওদিক থেকে সে কাঠকুটো লতা পাতা জোগাড় করে ভেলা বাঁধতে শুরু করে। ভেলাটা সে ইচ্ছে করে একটু বড় বাঁধে, তাতে অনেক লাভ। প্রথমত একটু বেশি করে ফলমূল বোঝাই করে নেওয়া যাবে। দ্বিতীয়ত কোনো সংকীর্ণ পথে ঢুকবে না ভেলা, পথের মুখে আটকে যাবে। তৃতীয়ত একটু হাত পা ছড়িয়ে ঘুমিয়েও নেওয়া যাবে। ভেলা বাঁধতেই দিন 2 কেটে যায়। আরও একদিন যায় ফল জোগাড় করতে। পরের দিন ভোর হতেই ভেলায় চড়ে বসে সিন্দবাদ। একটা বড় ডান্ডা দিয়ে ঠেলে ভেলাটাকে এনে ফেলে নদীর মাঝে। স্রোত বয়ে চলেছে সমুদ্রের দিকে। সিন্দবাদ ঠিক করে স্রোতের উল্টো দিকে যাবে। কিছুটা যেতেই বেশ কাবু হয়ে যায় সে, তবুও এগিয়ে চলে। বেলার দিকে নদীর স্রোত যেন বদলে যায়, সমুদ্রের উল্টো দিকে বইতে শুরু করে। নদীতে পানিও বেড়ে যায়। ভেলা তখন নিজেই স্রোতের সঙ্গে বইতে শুরু করে সমুদ্রের উল্টো দিকে। সিন্দবাদ একটু জিরানোর ফুরসত পায়। ডান্ডাটা পাশে রেখে সে ফলের গাদা থেকে একটা সুন্দর দেখতে ফল তুলে নেয় হাতে। এই ফলটা সে আগে কোনোদিনও খায়নি। ফলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে খিদেটা যেন আরও চাগার দিয়ে ওঠে। ফলে একটা কামড় দিতেই মাথাটা ঝিমঝিম করে ওঠে তার। চোখের সামনে দুনিয়াটা নাচতে থাকে। বহুত কিসিমের শরাবের নেশা করেছে সে জীবনে, কিন্তু এমন মারাত্মক নেশা তার কোনোদিনও হয়নি। হাত পা অসাড় হয়ে যায় তার। ভেলা চলেছে কোন দিকে, দিন না রাত, তখন কিছুই তার হুঁশ থাকে না। কেমন লাগছে এখন? ভালো? সিন্দবাদ চোখ মেলতেই এক অপরিচিত বৃদ্ধ মোলায়েম গলায় প্রশ্ন করে সিন্দবাদকে। বৃদ্ধকে সে চিনতে পারে না, সে কোথায় আছে তাও বুঝতে পারে না। চোখের সামনে ঝুঁকে পড়া বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে খুব কষ্ট করে প্রশ্ন করে, আমি কোথায়? ভয় পেও না, ভয় পেও না। তুমি এখন সুরক্ষিত আছো। এটা আমার বাড়ি। আপনার বাড়ি? হ্যাঁ। আপনি? আমাকে তুমি চিনতে পারবে না। আমার নাম মোস্তাফা। আমি এক ব্যবসায়ী। ব্যবসায়ী? হ্যাঁ, এই নানা রকমের ব্যবসা করি আমি। তা আমার কথা অনেক তো হলো, এবার ছাড়ো, তোমার কথা বলো। আমার কথা? হ্যাঁ। কে তুমি? তোমার নাম কি? আমি সিন্দবাদ, সওদাগর সিন্দবাদ। সওদাগর সিন্দবাদ? নামটা কেমন চেনা চেনা ঠেকছে। কোথায় কোথায় থাকো তুমি? বাগদাদ। বলো কি? হ্যাঁ, তুমি সেই সওদাগরদের রাজা, সওদাগর সিন্দবাদ? ও, এ তো আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি এখানে এলে কি করে? বাগদাদ তো বহু দূর। সিন্দবাদ বৃদ্ধকে তার বৃত্তান্ত সবিস্তরে জানায়। সব শুনে বৃদ্ধ বলে, জোর বাঁচা বেঁচে গেছ তুমি। ওই ফলকে আমরা বলি বিষ ফল, মারাত্মক বিষ।
এক কামড় পেটে গেলেই নির্ঘাত মৃত্যু। ভাগ্য ভালো তুমি শুধু কামড় দিয়েই ছেড়ে দিয়েছিলে। একবার যদি এক টুকরো খেয়ে নিতে, তাহলে তাহলে আর 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 দেখতে হতো না। এতক্ষণে তুমি ফৌত হয়ে যেতে। কিন্তু কিন্তু আমি এখানে এলাম কি করে? বললাম না আমার নানা রকমের ব্যবসা, তার মধ্যে একটা হলো ওই মাছের ব্যবসা। আমার কিছু লোক আছে, তারা আমারই নৌকা, আমারই জাল নিয়ে মাছ ধরে। সেই মাছ চালান যায় বাজারে, আমারই দোকানে। ওই মাছ ধরে যারা, তারাই তোমাকে উদ্ধার করে এনেছে। ওরা নদীতে জাল বেঁধে এসেছিল কাল রাতে। ভোরে সেই জাল তুলতে গিয়ে দেখে তুমি আর তোমার ভেলা জালে আটকে রয়েছ। আমার ভেলাটা হ্যাঁ, বুঝেছি। চিন্তা করো না, তোমার ভেলাটা অক্ষত আছে, সেটা আমি সযত্নে রেখেছি। যখন চাইবে ফেরত দিয়ে দেব। চাই কি ওটা বেচে দেবারও ব্যবস্থা করে দেব। বেচে দেব ওই ভেলাটা? হ্যাঁ, মানে আমি বলছি, তুমি যদি এখানে বেচতে চাও তো। হ্যাঁ, আর যদি তুমি অন্য কিছু ভেবে থাকো। কিন্তু ওই ভেলা কিনবে কে? কি বলছো কি তুমি? হ্যাঁ, ওই ভেলা কেনার লোকের অভাব। অমন চন্দন কাঠের ভেলা বলে কথা। চন্দন কাঠ? হ্যাঁ, চন্দন কাঠই তো, ভালো জাতের চন্দন কাঠ। আমি যা একটু আধটু কাঠ কুটো চিনি এই ব্যবসার খাতিরে, তাতে বলতে পারি এমন চন্দন কাঠ আমি জীবনে দেখিনি। তা কোথায় পেলে এমন কাঠ? সে তো জানি না, সে এক অচেনা বন। এই নদীর ধারেই কোথাও হবে, সমুদ্রের খুব কাছে। আসলে ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই পথটা ঠিক চিনে রাখতে পারিনি। মুশকিল হচ্ছে, এই নদীটা কিছুটা গিয়ে অনেকগুলো ভাগে ভাগ হয়ে সমুদ্রে মিশেছে। সব পথের শেষেই জঙ্গল আছে। এখান থেকে সমুদ্র নদী পথে কম করে 4 দিনের পথ। সে তুমি যে পথেই যাও না কেন, তুমি যদি কিছুটা হদিশ দিতে পারতে, তাহলে বড় সুবিধা হতো। আমিও ওই কাঠ আনিয়ে বেশ ব্যবসা করতে পারতাম। বৃদ্ধ মুস্তাফার সঙ্গে বেশ ভাব হয়ে যায় সিনবাদের। সিনবাদ একটু সুস্থ হলে বৃদ্ধ মুস্তাফা তাকে সঙ্গে করে নিয়ে ঘুরে ঘুরে নিজের সব ব্যবসাপত্র দেখায়। সিনবাদ 2-একটা পরামর্শও দেয় বৃদ্ধকে। সিনবাদের প্রত্যেকটা পরামর্শ বৃদ্ধ মুস্তাফার বেশ পছন্দ হয়। একদিন বৃদ্ধ সিনবাদকে নিয়ে হাজির হয় কাঠের বাজারে। সিনবাদ অবাক হয়ে দেখে তার ভেলাটা সেখানে আগেই এনে রাখা হয়েছে যত্নে। ব্যাপারীরা ভেলার কাঠ পরীক্ষা করে দেখছে আর বাহুবা দিচ্ছে। সিনবাদ বলে, আচ্ছা, আমাকে এখানে আনলেন কেন? আসলে এটা আমি তোমাকে না জিজ্ঞেস করেই ব্যবস্থা করেছি। কি জানো, আসলে আজ তোমার এই ভেলাটা নিলামে তুলব বলে আমি সবাইকে জানিয়ে দিয়েছি। তুমি আমার কোনো আবার দোষ ধরো না দয়া করে। আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। না, দোষ ধরার কি আছে? ও ভেলায় আমার আর কি কাজ? ও আপনি যা ভালো বোঝেন করুন। আর সেই জন্যেই তো এত সব করলাম।
ওটা ফেলে রেখে তো আর কোনো লাভ নেই, বরং নিলাম করে কিছু দিনার জুটবে, তাতে তাতে আখেরে তোমারই লাভ হবে। আমার লাভ? আমার আবার কিসের লাভ? কেন, দিনারগুলো যে পাবে। না না, ও দিনার নিয়ে আমি কি করব? ও বরং আপনি রেখে দিন, আপনি আমাকে জানে বাঁচিয়েছেন। তার প্রতিদানও তো পেয়েছি সিন্দবাদ। তোমার পরামর্শে আমার ব্যবসা কত গুণ বেড়েছে সে তো তুমি নিজের চোখেই দেখেছ। এই দেশে এখন মন্দা চলছে, এই মন্দার বাজারে এমন মোটা মুনাফা লোটা এ আমি যখন বাজার তেজি ছিল তখনও পাইনি। সিনবাদের ভেলার চন্দন কাঠগুলো সত্যিই খুব ভালো দাম পায়। ভেলার দাম ওঠে 10,000 দিনার। সিনবাদ কোনোদিনও ভাবতেও পারেনি তার ওই ভেলাটার দাম অত উঠতে পারে। 10,000 দিনারের পরে যখন আর দাম ওঠে না, তখন বৃদ্ধ সিনবাদকে বলে, আমার মনে হয় এই মন্দার বাজারে এর চেয়ে বেশি দাম দেওয়ার লোক আর নেই। কিন্তু আমি জানি এর দাম আরো বেশি হওয়া উচিত। নিদিন পক্ষে আরো 4-5 হাজার দিনার তো বটেই। এই কাঠ যদি বিদেশে ঠিকঠাক জায়গায় চালান দেওয়া যায় তাহলে তো আরো বেশি দাম পাওয়া যাবে। কিন্তু আর বেশি দাম যখন পাওয়া যাবে না, তখন আর মায়া বাড়িয়ে কি লাভ বলুন? তার চেয়ে বরং এই দামই ছেড়ে দেওয়া ভালো। আমার একটা প্রস্তাব আছে। বলুন। আমি তোমায় আর 100 দিনার বেশি দিচ্ছি। হ্যাঁ, তুমি আমায় দিয়ে দাও। আপনি এমনিই নিয়ে যান না, ওসব দেয়া নেয়ার আর কি আছে? না 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 সিনবাদ, না। আমি কাউকে কোনোদিন ঠকাইনি, অন্তত জ্ঞানও তো নয়। আমাকে কিছু দাম না দিয়ে ওই কাঠ নিতে বলো না। দাম নাও। সিনবাদের ভেলা বৃদ্ধই কিনে নেয় শেষে। গুনে গেথে 10,100 দিনারও ধরিয়ে দেয় সিনবাদের হাতে। সিনবাদ ভাবে এই দিনার দিয়ে সে বাগদাদে ফিরবে। সেই নিয়ে বৃদ্ধের সঙ্গে আলোচনাও হয়। বৃদ্ধ বলে, সে তুমি তোমার দেশে ফিরবে, এতে তো কারোর কিছু বলার থাকতে পারে না। তবে এখানে আমার একটা অনুরোধ যদি রাখো খুব খুশি হব। বলুন। কি জানো, আর মাসখানেকের মধ্যেই আমার একমাত্র মেয়ের বিয়ে। আমারই এক দুঃসম্পর্কের আত্মীয়ের ছেলের সঙ্গে। জন্মের সময়ে আর মেয়ে তার আম্মিকে হারিয়েছে। আমি বড় আদরে তাকে মানুষ করেছি। দেখতেই তো পাচ্ছ, আমার ধন দৌলতের তো কোনো অভাব নেই। আর এই সবই ভবিষ্যতে আমার মেয়ের হবে। আমি আর কদিন, আমি খুব ধুমধাম করে তার বিয়ের ব্যবস্থা করছি। কিন্তু কি জানো, আমার তো বয়স হয়েছে, এখন আর একা এত ধকল সইতে পারি না। তোমাকে যদি সঙ্গী পাই তাহলে দুজনে মিলে তাক লাগিয়ে দিতে পারি। আমার অনুরোধ তুমি আর কটা দিন আমার এখানে থেকে যাও। আমি কথা দিচ্ছি আমার মেয়ের বিয়ের পরে তোমার বাগদাদে যাওয়ার সব ব্যবস্থা আমি করে দেব। বৃদ্ধের অনুরোধ সিনবাদ ফেলতে পারে না। সে হেসে জবাব দেয়, মাত্র মাসখানেকের মধ্যে আপনার মেয়ের বিয়ে আর আমি থাকবো না? এও আবার হয় নাকি? আগে জানলে আমি এখন ফেরার কথা হারগিজ বলতাম না। এমন দাওয়াত ছাড়া যায় নাকি? ফেরার কথা থাক, এখন বলুন তো আমায় কি করতে হবে? আর হ্যাঁ, ওই 10,100 দিনার আপাতত আপনার জিম্মায় রাখুন। এর মধ্যে 5,100 আমি ফেরার সময় নেব, আর বাকি 5,000 আপনার মেয়ের বিয়েতে আমার তফা। কবুল করুন। বৃদ্ধ খুশি হয়ে সিনবাদকে জড়িয়ে ধরে। সপ্তাহখানেকের মধ্যেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায় জোর কদমে। মেয়ের বিয়ের সব আয়োজনের দায়িত্ব সিনবাদের হাতে দিয়ে বৃদ্ধ নিশ্চিন্ত হয়। দেশ জুড়ে সবার নিমন্ত্রণ হয়। দেশ বিদেশের নানা দামি জিনিস জড়ো করা হয়। বিয়ের দিনটা যেন খুব দ্রুত এসে পড়ে।
আগের রাত্রে সিনবাদের ব্যস্ততা চরমে পৌঁছয়। সারা রাত চোখে ঘুম নেই। এই বাড়ি সাজানোর ফুল আনতে ছোটে, তো ওই আবার ছুটতে হয় ভোজের মাছ আনতে। মাছ এনেই আবার ছুটতে হয় মেয়ের পোশাক আনতে দর্জির কাছে। দর্জির কাছ থেকে ফিরেই আবার ছোটে মেহমানের শোয়ার ব্যবস্থা করতে। ছুটতে ছুটতেই ভোর হয়ে যায়, তখনও কাজ বাকি। বেলা বাড়তেই লোকজন এসে পড়ে নাচা গানার দল। শামিয়ানার নিচে মেহফিল বসে। গোলাপ জল আর আতরের গন্ধে ম করে ওঠে চারদিক। বৃদ্ধ ঘুরে ঘুরে মেহমানদের আপ্যায়ন করতে থাকে। এক সময় সে সিনবাদকে সামনে পেয়ে বলে, শোনো সিনবাদ, একটু বিশ্রাম করে নাও, ততক্ষণ আমি এই দিকটা সামলাচ্ছি। কোনো চিন্তা করবেন না, আমি ঠিক আছি, তফা আছি। আপনি আপনার মেহমানদের দিকটা দেখুন তো, বাকিটা আমি সামলে দিচ্ছি। আর তুমিও তো আমার মেহমান সিনবাদ, আমার খাস মেহমান। আমার যে তোমার দিকটাও দেখা উচিত। সে তো আপনি দেখছেনই। না 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 না, তোমার উপর চাপ পড়ে যাচ্ছে বাবা। রাতে তুমি ঘুমোতে পারোনি, তোমার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। বিয়ে তো সেই সন্ধেবেলা। তুমি বরং একটু বিশ্রাম করে নাও। যাও যাও যাও, খানা পিনা সেরে একটু ঘুমিয়ে নাও। সন্ধেবেলায় সব গণ্যমান্য অতিথিরা আসবেন, তাদের মেহফিল বসবে, আর সেই মেহফিলে তুমি হবে মধ্যমণি। এখনই ক্লান্ত হয়ে পড়লে তখন চলবে কি করে বাবা? সবাইকে যে তোমার কথা বলে রেখেছি, তারা বিয়ের থেকেও বেশি তোমাকে দেখতে আসবেন। সিনবাদ স্বীকার করতে না চাইলেও আদতে সে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। তাই বৃদ্ধ যখন তাকে বিশ্রাম নেওয়ার কথা বলে, সে আর বিশেষ আপত্তি করে না। কাম কাজ সব যেটা যার সেটা তাকে বুঝিয়ে দিয়ে নিজে স্নান সেরে নেয়। তারপর অল্প কিছু খেয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে। নিজের মনেই একবার আয়োজনের হিসাব মেলায়। মাছ, মাংস, ফল, সবজি, হ্যাঁ সবই এনে দিয়েছি। শামিয়ানার আলো তো হয়েই গেছে আগে, বাকি আছে শুধু আতশবাজি। আতশবাজি একটু ঘুমিয়ে নিয়ে বিকেল উঠে দেখবো, না হয় লাগবে তো সেই বারাত যখন আসবে তখন। একটু বেশি ঘুমিয়ে নেয় সিনবাদ। ঘুম যখন ভাঙে তার, তখন সন্ধে গড়িয়ে রাত শুরু হয়ে গেছে। জানলা জুড়ে কালো আকাশ ডানা মেলে ছড়িয়ে আছে। ঘুমের রেশ কাটতেই সজাগ হয়ে ওঠে সিনবাদের মন। সে কান খাড়া করে শোনে। হই হুল্লোড়ের শব্দ, নাচ গানার শব্দ কিছুই কানে আসে না। অবাক হয় সিনবাদ। ধরফর করে উঠে বসে সে বিছানার উপর। জানলা দিয়ে উঁকি মেরে দেখে নিচে আলো জ্বলছে, কিন্তু লোকের সারা শব্দ নেই। একটা অজানা আতঙ্কে কেঁপে ওঠে সিনবাদের মন। আবার কোনো বিপদ আপদ ঘটে গেল না তো? দ্রুত সে পাগড়িটা মাথায় চাপিয়ে নিয়ে ছোটে। সিঁড়ি দিয়ে নামতে নামতেই বুঝতে পারে কিছু একটা বেসুরো হয়েছে। এক নেতা গোছের নফরকে সামনে পেয়ে সে জিজ্ঞেস করে, কি হয়েছে রে? সবাই তো চুপচাপ কেন? সর্বনাশ হয়ে গেছে হুজুর। কি সর্বনাশ? বারাতিরা এসেছিল, ডাকাতে আক্রমণ করেছে হুজুর। বারাতিরা সবাই মারা গেছে। সর্বনাশ! বারাতিদের আসতে দেরি দেখে মালিক লোক পাঠিয়েছিলেন, সেই ছুটতে ছুটতে ফিরে এসে খবর দিয়েছে হুজুর। তোর মালিক কোথায়? ওই ছোট মালকিনের ঘরে দরজা এঁটে বাপ মেয়েতে বসে আছে। ডাকতে গেলে বিরক্ত হচ্ছে, বারবার তাড়িয়ে দিচ্ছে সবাইকে। সিনবাদ আর দেরি করে না, সোজা অন্দরমহলের দিকে ছুটে যায়। অন্দরমহলের দরজায় থমকে দাঁড়ায় একবার। এর আগে সে এই মহলে কোনোদিনও পা রাখেনি। একবার কিছু ভাবে, তারপর ইতস্তত পায়ে এগিয়ে যায়। এ ঘর সে ঘর পার করে এসে দাঁড়ায় সে বৃদ্ধের মেয়ের ঘরের সামনে। দেখে দাসীবাঁদীদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তারা মাথায় হাত দিয়ে বসে আছে বন্ধ ঘরের সামনে।
সিনবাদকে দেখেই তারা উঠে কুর্নিশ করে সরে দাঁড়ায়। সিনবাদ ঘরের দরজায় টোকা দেয়। দরজার শব্দ হতেই বিরক্ত গলায় বৃদ্ধ বলে ওঠে ঘরের ভেতর থেকে, কি আবার? আমি সিন্দবাদ। ও তুমি দাঁড়াও, খুলছি। বৃদ্ধ দরজা খুলে বলে, এসো এসো এসো, ভেতরে এসো। অন্য সময় হলে হয়তো সিনবাদ উচিত অনুচিত ভাবত, কিন্তু পরিস্থিতির চাপে সেসব লৌকিকতা ভুলে সে ঘরে পা রাখে। বৃদ্ধ দরজাখানি আবার বন্ধ করে দেয়। সিনবাদ দেখে খাটের উপর বসে আছে বৃদ্ধের অষ্টাদশী মেয়ে। কেঁদে কেঁদে তার চোখের জল শুকিয়ে গেছে, চোখের সুরমা গলে গালে লেপ্টে গেছে, সাজ পোশাক আলগা হয়ে পড়েছে। কিন্তু এসবের মধ্যেও রূপ তার ফেটে পড়ছে, যেন আকাশের চাঁদ নেমে এসেছে ঘরে। সিনবাদের মন পিছলে যায় মুহূর্তের জন্য। নিজেকে সামলে নিয়ে সে জিজ্ঞেস করে বৃদ্ধকে, এ কি শুনছি? বারাতি? হ্যাঁ, ঠিকই ঠিকই শুনেছ সিন্দবাদ। ডাকাতরা তাদের সবাইকে খুন করেছে। কথাটা কানে যেতেই আবার ডুকরে কেঁদে ওঠে বৃদ্ধের মেয়ে। বৃদ্ধ শান্ত পায়ে এগিয়ে গিয়ে মেয়ের কাঁধে হাত রাখে। মেয়ে হাউ হাউ করে কেঁদে জড়িয়ে ধরে তার আব্বাকে। সিনবাদ কি করবে ঠিক করতে পারে না। মাথা নিচু করে সমাধান কিছু ভাবার চেষ্টা করে, কিছুই পারে না ভাবতে। মেয়ে একটু শান্ত হলে বৃদ্ধকে ইতস্তত করে জিজ্ঞেস করে, তাহলে এখন কি করবেন? আমাদের কৃষ্টি অনুযায়ী কোনো মেয়ের বিয়ে বাতিল হয়ে যাওয়া মানে মেয়ের পক্ষে অভিশাপ, চরম অভিশাপ। এর চেয়ে মৃত্যু ভালো, মৃত্যু ভালো। না না, মৃত্যুর কথা আসছে কেন? আমি বলছিলাম, অতিথি অভ্যাগতদের মধ্যে থেকেই কাউকে রাজি করানো যায় নাকি? আপনার তো ধন সম্পত্তির অভাব নেই। আমার মনে হয় কেউ না কেউ ঠিক রাজি হয়ে যাবে। একজন নয় সিনবাদ, অনেকেই রাজি হয়ে যাবে। কিন্তু ওই যে তুমি বললে আমার ধন সম্পত্তি, ওর জন্য কেউ আমার মেয়েটাকে বিয়ে করবে না। বিয়ে করবে আমার ধন সম্পত্তিকে। আর তারপর আমি চলে গেলে আমার মেয়েটার একটা ভালো মন্দ কিছু করে আমার সম্পত্তি তখন নেবে। এ তো মেয়েকে একরকম নির্ঘাত মৃত্যুর মুখে ঠেলে দেওয়াই। হাপ্পা হয়ে সে আমি কেমন করে করি? তাহলে একজনও কি নেই যে আপনার মেয়েকে ভালোবাসবে? একজনকেও কি বিশ্বাস করা যায় না? বিশ্বাস? আমি এদের সবাইকে চিনি সিনবাদ। এরা সকলে মুখোশ পরে থাকে, আর ওই মুখোশের আড়ালের চেহারাটা ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। এদের কাউকে বিশ্বাস করা যায় না, কাউকে না সিনবাদ। এরা ধন দৌলতের জন্য সবকিছু করতে পারে, সবকিছু, এমনকি খুনও। তাহলে উপায়? হঠাৎ কিছু মনে হতেই বৃদ্ধের চোখ দুটো যেন চকচক করে ওঠে। সে ছুটে এসে সিনবাদের 2 হাত ধরে বলে, তুমি আমার মেয়েকে বিয়ে করবে সিনবাদ? চমকে ওঠে সিনবাদ, ফিরে তাকায় বৃদ্ধের মেয়ের দিকে। দেখে সেও বিস্ফারিত নয়নে তাকিয়ে আছে সিনবাদের মুখের দিকে। চোখে মুখে ছলকে পড়ছে জিজ্ঞাসা। কি হলো বেগম, থামলে কেন? ভোর হয়ে গেছে হুজুর, আর যে গল্প বলার সময় নেই। ওহ ওহ ওহ, ঠিক এখানেই ভোর হতে হলো। আরে বেটা সিন্দবাদ বিয়েতে হ্যাঁ করলো কি না করলো সেটা অন্তত বলে দাও। অত তারার কি আছে জাহাপানা? একটু সবুর করুন না, সব জানতে পারবেন। এবার আপনার গল্পটা শেষ করুন দেখি। কোন গল্পটা? সে কি ভুলে গেলেন? সেই যে বিদেশি ষাঁড়ের গল্পটা, সেই বদ্ধভূমি থেকে পালিয়ে গিয়েছিল ষাঁড়টা। ও ওটা আবার গল্প নাকি? সে বলবো না হয় পরে। না হোক গল্প, তাতে কি? আপনি তো বলেছিলেন আজ শোনাবেন। আবার গল্প বলা শেষ হলে আপনারটা বলবেন। এখন এড়িয়ে যাচ্ছেন।
এটা কিন্তু কথার খেলাপ হয়ে যাচ্ছে হুজুর। কথার কিচ্ছু খেলাপ হচ্ছে না। মানে এটা কিন্তু মোটেই ভালো হচ্ছে না হুজুর। খারাপ তো কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না আমার দুনিয়াজাদ। ভেবে দেখো, আমি বলেছিলাম তোমার আপার গল্পের পর সেটা শোনাবো, মানে গল্প শেষ হলে, ঠিক তো? ঠিক, একদম ঠিক। শেষ হলো কই, তার আগেই তো ভোর হয়ে গেল। এখন অপেক্ষা করো আজ রাত পর্যন্ত, কেমন? অপেক্ষা আমরাও করি পরের পর্বের, যেখানে জানতে পারবো সিনবাদ আদৌ বিয়েতে রাজি হলো কিনা, তার যে বাড়িতে বিবি বাচ্চা আছে এবং তার বিবিটি যে দারুণ অশান্তি বাঁধাতে পারে সেটা কি সে ভুলে গেল, নাকি তার কথা স্মরণ করে নিজেকে সামলে নিল? জানা যাবে সপ্তদশ পর্বে। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, সিনবাদ, অগ্নি, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, শারণদ্বীপের রাজা সৌভিক গুহ সরকার, খলিফা হারুন আল রশিদ, সুদীপ্ত ঘোষ, জাফর, রামস্বরূপ গাঙ্গুলি, ক্যাপ্টেন আর্য জানা, বৃদ্ধ মোস্তফা, পার্থ রয়, নফর, আলাপন মুখার্জি। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।